সায়েন্টিফিক ওয়েতে তৈরি যাকে হ্যাক করা যায় না, মানে এইটা কি 100-এ 100 আপনি মানবেন? 100-এ 100 আমি কখনোই বলবো না, কারণ ওই যে বললাম যে কোনো সিস্টেম হ্যাক প্রুফ, কোনো সিস্টেম ওয়ার্ল্ডে হ্যাক প্রুফ নয়, 100% হ্যাক প্রুফ নয়, বাট এটা ইম্পসিবল অলমোস্ট। কিন্তু আপনি যেটা বলছেন যে চিপ বেস কিন্তু তার মধ্যে ওটিপি বেস, সেই ওটিপিটাকে তো আমরা চেঞ্জ করতেও পারি, এমন কোনো প্রোগ্রামিং এ এমন কোনো ইনস্ট্রাকশন তো দেওয়া থাকতেই পারে যে সকাল 7টায় ওটা খোলার আগে 15 মিনিট সময় দেওয়া হলো, সেই রকম কোনো একটা টাইমিং দিয়ে সেটআপ তো করা হতেই পারে। যদি সেটা করা হয় তাহলে সেখানে সবাইকে ইনভলভ হতে হবে, সমস্ত লোককে ইনভলভ হতে হবে, কারণ ওটা হওয়ার পর যখন মক ড্রিলটা হয় সেই ক্ষেত্রে তো সব রকম সমস্ত লোকজন সেখানে থাকছে না, তো তারা তো বলবে যে এটা কি হচ্ছে। সেটাও তো প্রোগ্রামিং এর মাধ্যমে এখন তো করা সম্ভব। যখন এথিক্যাল হ্যাকিংটা হয় তখন তো এভাবেই হয় যে এই টাইম বাউন্ডের মধ্যে হচ্ছে না, এই টাইমের পর থেকে হচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে প্রথম কথা হচ্ছে আমি ধরে নিলাম কেউ প্রোগ্রাম করে দিল, যখন ওটা মক টেস্ট হচ্ছে সেই টাইমে তো বিভিন্ন পার্টির, পলিটিক্যাল পার্টির যারা রিপ্রেজেন্টেটিভ থাকছে, ইসিআই থাকছে এবং আরও কোম্পানির যারা লোকজন তারাও থাকছে, তো সবার সামনে সেটা হচ্ছে। তো সেখানে এরকম না যে সবাই যদি এখন ওখানে ইনভলভ হয়ে যায়, হ্যাঁ ঠিক আছে সবাই বাইপাস করলো, তখনই ওটা কিন্তু পসিবল, না হলে কিন্তু ওটা পসিবল না। মানে ম্যাসিভ যদি একটা বড় কেউ কাজ করে সবাই মিলে যে হ্যাঁ, তাহলে অনেক ক্ষেত্রে এটাও হয় যে কাউন্টিং এ গড়মিল হচ্ছে, কাউন্টিং এ ঠিকঠাক কাউন্ট করা হচ্ছে না, তাহলে তো সে কাউন্টিংও ঠিক দেবে, তাহলে কাউন্টিং এর দিকে অভিযোগটা উঠছে কিভাবে? কাউন্টিং কোনোদিন ভুল হতেই পারে না এখানে, যারা কাউন্টিং এ গোলমাল করে দেওয়া হয়। এটাও আমি ধরে নিলাম একটা জিনিস যেটা হতে পারে, একটা জিনিস হওয়ার যেহেতু সিস্টেম যে কোনো সময় ফেল করতে পারে, সেটা খবরও পাই আমরা, ভোট শুরু হতে পারে, ইভিএম খারাপ হয়ে যায়, ওটা তো মেশিন হতেই পারে, বাট ইভিএম এর ভেতরে যেটা থাকে, যেটা আমরা ফ্লাইটে ব্ল্যাক বক্স বলি, ব্ল্যাক বক্স সাইলেন্ট একটা জিনিস, ক্র্যাশের পর গিয়ে আমরা ওটা লক পাই বা ডেটাগুলো পাওয়া যায়, তো সেরকম ইভিএম এর মধ্যে একটা লক জেনারেট হয় সাইলেন্ট। মানে আজকে যদি ইভিএম এ কোনো ম্যাল ফাংশন হয় বা কোনো কিছু হয় বা আমি ধরে নিলাম কাউন্টিং এরর হয়, সেগুলো কিন্তু লক জেনারেট হচ্ছে, তো পরে ওটা ফরেন্সিকে দিলে ফরেন্সিক ল্যাবে বেরিয়ে যাবে যে পার্টিকুলার টাইম স্ট্যাম্পে কি হয়েছে না হয়েছে, কেন ম্যাল ফাংশন হয়েছে, কেন খারাপ হয়েছে, সেটা কিন্তু পরবর্তীকালে পাওয়া যায়। তো এরকম না যে আমরা খোলার পর পরে বুঝলামই না যে কেন খারাপ হয়েছে, সেখানে ফরেন্সিকে আপনি দিলে আপনি চেক করতে পারবেন যে হ্যাঁ পার্টিকুলার এই টাইম স্ট্যাম্পে এই মাইক্রো ইভেন্ট হয়েছে। মাইক্রো ইভেন্ট কেন বলছি, ছোটোখাটো যে কোনো জিনিস হলে ওটাতে লক হয়, তো সেইটা মানে সেই ক্ষেত্রে ওটাও পসিবল নয়। তাহলে ভিডিও, আমি যে শুরুতে প্রশ্নটা করেছিলাম যে ভিডিওগ্রাফির মাধ্যমে কি তাহলে এই ছাপ্পা রেকিং আটকানো সম্ভব, হলেও সেটা কিভাবে? ভিডিওগ্রাফির মাধ্যমে একটাই জিনিস সম্ভব, যে ভোটার আই কার্ড নিয়ে আসে তার জায়গায় যদি অন্য কোনো লোক আসে, তো সেই জায়গায় যদি আটকানো যায়, পুরোটাই ম্যানমেড, হ্যাঁ সেই জায়গাটা যদি আটকানো যায়, মেশিনে কোনো অসুবিধা নেই, পার্টিকুলার সেই জায়গাটা তাহলে আটকাতে হবে যে আমি আপনার ভোটার আই কার্ডটা নিয়ে যাচ্ছি কিনা ভোট দিতে। যদি না যাই, নিজের ভোটটা নিজে দিই, তাহলে এই মেশিন রিলেটেড এই মিথসগুলো জেনারেট হবে না যে ইভিএম হ্যাক হয়ে গেল বা এরকম। এবার একটা খুব সহজ প্রশ্ন, মানে এটা যখন আমরা আজকে স্টুডিওয়ে বসে আলোচনা করছি, বিশ্বের যে বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন তার মানে তারা সবাই জানেন। এবার আমাদের দেশের ইয়েতে আসি যে প্রত্যেকটা শাসক দল, বিরোধী দল বা এ রাজ্যের শাসক দল, বিরোধী দল সবাই তো সেটা জানেন, তাহলে কেন ইভিএম এর দিকে বারবার এই অভিযোগের আঙুলটা ওঠে? মানে কেন আমরা বারবার রাহুল গান্ধীকে বলতে শুনি যে ইভিএমটা হ্যাক করে এগুলো করা হচ্ছে? মানে এটা কি আইওয়াশ, জনগণকে টুপি পরানো? দেখুন, এটা তো অ্যাকচুয়ালি কি হয়, যে কোনো টেকনিক্যাল জিনিসের নলেজ যেহেতু সবার কম থাকে, সেক্ষেত্রে এই জিনিসগুলো নেই, যেই জিনিসগুলো মানুষ খুব কম জানে, এবং কেউ অত, আপনি ইসিআই সাইডে গেলে 100-150 পাতার ম্যানুয়াল আছে ইভিএম এর উপর, কটা লোক আছে গিয়ে পড়বে ম্যানুয়ালটা? কার সময় নেই, কারণ আমরা 30 সেকেন্ড রিল দেখার সময় নেই, আমাদের সোয়াইপ আপ করে বেরিয়ে যায়, সেখানে 100 পাতার একটা ম্যানুয়াল পড়া সম্ভব নয়, তো যেটা যা শুনছি সেটাকেই বিলিভ করে নিই। তো এটা যেহেতু একটা টেকনিক্যাল জিনিস, সেটা সবাই যারা নন টেকনিক্যাল লোক, যারা লেম্যান, তারা ভাবছে যে হ্যাক করা যায়, বলছে যখন হ্যাক করা যায় না। এক্ষেত্রে একটা বিষয় আছে যেটা ইন্দিরা তুমি প্রশ্নটা করলে, সেটা হচ্ছে দেখবে যখন ঝাড়খণ্ডে কংগ্রেস আর শিবু সোরেনের, হেমন্ত সোরেনের দল একসঙ্গে ক্ষমতায় আসে, তখন কিন্তু ইভিএম খারাপের প্রশ্নটা ওঠে না। কর্ণাটকে যখন কংগ্রেস ক্ষমতায় আসে তখন কিন্তু ইভিএম খারাপের প্রশ্নটা আসে না। প্রশ্নটা আসে যখনই বিহারে ম্যাসিভ মানে ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়ে যায় বিজেপির, প্রশ্নটা আসে তখনই যে ইভিএম খারাপ হয়েছে, মানে এটা কি নাচতে না জানলে উঠোন বেঁকা, অনেকটা সেই রকমই। এবং আমি যদি বলি যে যেটা আমার যেটা মানে পার্থর সঙ্গে কথা বলে আমরা যেটা অন্তত আমি যেটা বুঝতে পারলাম, সেটা হচ্ছে গিয়ে ইভিএম এর ওপর যে দোষটা চাপানো হয় যে ইভিএম এখানে ম্যানিপুলেট করা হয়েছে, ইভিএম কে মানে ইভিএম এ কারসাজি করা হয়েছে, এই অভিযোগগুলো যেগুলো ওঠে, সেই অভিযোগগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে মানে এখনো পর্যন্ত আমাদের দেশের এই ভোটের মানে ইভিএম সংক্রান্ত যে সিকিউরিটি, তার উপর বেস করে বলা যায় যে এটা বেসলেস। মানে ইভিএমকে এই মুহূর্তে হ্যাক করার কোনো অপশন নেই। যেটা আমি আপনাদেরকে বললাম যে এই হ্যাকিংটা হয়, সেটা হচ্ছে গিয়ে ম্যানুয়ালি হয়।
মানে মানুষ কোনো একটা সময় চলে গেলেন 3টে, 3:30 বা 5টার মধ্যে ভোট দিতে, র্যান্ডাম সেখানে ভোট পড়ে যাচ্ছে। আপনাদের আমি এই ডেটাটাও দিয়ে রাখি, দেখবে আমরা সকাল থেকে যখন ভোট কভারেজ করি, সকাল থেকে বলতে থাকি সকাল 9টা 11টা পর্যন্ত ভোট পড়েছে 13%, বেলা 1টা পর্যন্ত ভোট পড়েছে 45%, বেলা 3টে পর্যন্ত ভোট পড়েছে 50%। এইবারে এই বেলা 3টে দেখা যায় সেটা 60%, সেটা হয়ে যায় 60 to 70%। ঠিক এই জায়গাটাতেই হচ্ছে গিয়ে এই ম্যানিপুলেশনের কাজটা হয়ে যাচ্ছে। মানে গেট পর্যন্ত যদি ঠিকঠাক মতো সেন্ট্রাল ফোর্স ভোটার আই কার্ডের সঙ্গে মুখ মিলিয়ে ঢোকায়, একদম। তাহলে মেশিনগুলো একেবারে শুরু। এবং এটা নিয়ে আরেকটা কথা আমার মাথায় এলো, 2017-এ এটা নিয়ে এতটাই কন্ট্রোভার্সি হয়েছিল যে ইভিএম হ্যাক হচ্ছে বা এরকম হচ্ছে, অনেক হ্যাকার এবং অনেক পলিটিক্যাল পার্টির অনেকেই বলেছিলেন যে হ্যাক হচ্ছে। তো ইসিআই কি করেছিল সেই ক্ষেত্রে একটা ওপেন ইনভিটেশন রেখেছিল, বলেছিল যত হ্যাকার আছে আপনারা আসুন এবং পলিটিক্যাল পার্টির যারা ক্যান্ডিডেট বা যারা রিপ্রেজেন্টেটিভ তারাও আসুন, এসে হ্যাক করে দেখান। তো কেউ কিন্তু হ্যাক করে দেখাতে পারেনি, হ্যাকাররাও ছিল এবং আরও যারা যাওয়ার ছিল, কেউ কিন্তু ওটাকে হ্যাক করে দেখাতে পারেনি। মানে একেবারে হ্যাক করা যায় হ্যাঁ, না, মানে অপশনও দেওয়া হয়েছিল যে আপনারা আসুন, এসে আপনারা চাইলে হ্যাক করুন। হ্যাঁ, বাট এরকম এখন অবধি কেউ করতে পারেনি। আচ্ছা, আমার তোমার কাছে একটা প্রশ্ন, সেটা মানে আমার না, আমাদের দর্শকদের জন্য, যেহেতু তোমাকে আমরা পেয়েছি এবং অত্যন্ত মানে বিজি স্কেডিউলের মধ্যে পার্থ থাকে, তার মধ্যেও আমরা ওকে স্টুডিওয়ে আজকে আনতে পেরেছি, থ্যাঙ্কফুল তোমার কাছে পার্থ। আমাদের দর্শকদের মানে এই অ্যাপার্ট ফ্রম ইভিএম এর এই বিষয়টা যেটা নিয়ে আমরা বললাম, সাধারণ মানুষের আমরা দেখি যে অনেকে অনেক রকম, মানে অনেকে বলেন যে আমার তো আমি এই ওয়াইফাই ফোন আমার নেই, স্মার্টফোন আমার নেই, কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে গেছে, আমার এইভাবে টাকা উধাও হয়ে গেছে, আমি প্রতারণার শিকার হয়েছি। এই যে ইউজুয়ালি যে প্রতারণার বিভিন্ন রকম বিষয়গুলো আসে, মানে এটা একদমই জনস্বার্থে তোমার কাছে জানতে চাইছি, মানে মানুষকে কি করা উচিত যাতে করে এই র্যান্ডাম একেবারে প্রতারণার হাত থেকে বাঁচা যায়? বেশ, আচ্ছা, এটা কোনো স্মার্টফোন বা ফিচার ফোনের উপর ডিপেন্ড করে না যে আমার স্ক্যাম হয়ে যাচ্ছে, আমার তো স্মার্টফোন নয়। আমরা অনেক সময় ওটিপি এলে ওটিপি দিয়ে দিই অনেক, ব্যাংক থেকে অনেক সময় কল আসে যে আপনার ডেটাবেস চেঞ্জ করা হচ্ছে, আপনার কেওয়াইসি চেঞ্জ হচ্ছে, আপনি আপনার আধার নাম্বার দিন। তো সেক্ষেত্রে আমার মনে হয় একবার ব্রাঞ্চে কল করে জানা উচিত। সমস্ত মানে আমাদের কাছে সব ব্যাংকের নিজস্ব ব্রাঞ্চের নাম্বার থাকে বা কোনো না কোনো লোকের নাম্বার থাকেই, আমরা ব্রাঞ্চ ম্যানেজারকে কল করতে পারি বা ব্যাংকের অন্য কোনো এমপ্লয়িকে ফোন করে জিজ্ঞেস করতেই পারি যে আপনি আমার কি এরকম কোনো কল এসছে, আমার সঙ্গে সঙ্গে যে ওই কলটাতেই রেসপন্স করতে হবে এবং আমার ওটিপি দিয়ে দেবো, আমার আধার কার্ড দিয়ে দেবো, সেটা তো নয়। আমি ফোনটা রেখে আমি বলতে পারি ঠিক আছে আমি ব্রাঞ্চে কন্ট্যাক্ট করছি, সেটা আমরা করি না, আমরা সঙ্গে সঙ্গে ওটিপি দিয়ে দিই বা আমি আমার আধার ডিটেলস দিয়ে দিলাম বা আরও বায়োমেট্রিক যা যা হয় সব কিছু আমি যে যা দিতে পারি সব প্রোভাইড করে দিই। তো সেক্ষেত্রে ফিচার ফোন বা স্মার্টফোনের উপর এটা ডিপেন্ড করে না। এইবার যদি আমি স্মার্টফোনে আসি, বেসিক্যালি কি হয়, আমি আমাদের জেনারেশন বলবো না, আমাদের বাবা কাকাদের যে জেনারেশনটা আছে, যেহেতু এই ব্যাপারগুলো নিয়ে ঘাটাঘাটি করেন না, অনেক সময় সিএসসি থেকে ফোন আসে, যেটা সিএসসি স্ক্যাম আগে খুব চলছিল, যে আপনার বিল নিয়ে অনেকদিন ধরে পেন্ডিং আছে, আপনার পেমেন্ট আজকের মধ্যে না করলে আজ রাতের মধ্যে আপনার কানেকশন কেটে দেওয়া হবে।